আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ক্ষমতার ভাগ বাটোয়ারা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারা। এই প্রসঙ্গটি হঠাৎ করেই আজকে উঠেছে। সেই বিষয়ে আমি আলোচনায় যাওয়ার আগে সেই বিষয়টি একটু উল্লেখ করতে চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমি সেই স্ট্যাটাসের কিছু অংশ আমি উল্লেখ করতে চাই, যেহেতু তিনি অনেক বিশাল একটি লেখা দিয়েছেন। আমি সেটি উল্লেখ করছি। তিনি লিখেছেন, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেয়া হয় নাই, তারা অন্য মাধ্যমে এ প্রস্তাবনা পেয়েছিল। এ বক্তব্যটি সত্য নয়। তিনি লিখেছেন, ৫ই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই প্রেস ব্রিফিংয়ের পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে আমাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমানের প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে। এটি একটি অংশ বিশেষ। আমি আপনার কাছে জানতে চাই যে আসলে ১ বছর আগের ঘটনা ঠিক ১ বছর পরে এই পেছনের ঘটনাগুলো হঠাৎ কেন সামনে আনার প্রয়োজন পড়ল? কারণ এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বহু মানুষ প্রশ্ন করতে শুরু করেছেন যে এই যে পরিস্থিতিটি এখন বিরাজ করছে, যেখানে চাঁদাবাজ ধরা পড়ছেন, যেখানে সংস্কারের বিভিন্ন পয়েন্ট নিয়ে মতানৈক্য হচ্ছে, যেখানে নির্বাচন হবে কি হবে না এরকম একটি কনফিউশন আবার তৈরি হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেটা হয়েছিল সেখান থেকে উদ্ধারের কোনো নমুনা দেখা যাচ্ছে না, লেভেল প্লেয়িং ফিল্ড নাই এরকম অভিযোগ দু একজন করতে শুরু করেছেন, সংস্কার ছাড়া নির্বাচনে যাব না এনসিপি বলে দিয়েছে, এবং বিচার এবং সংস্কার এই দুটো ছাড়া হবে না এটাও বলেছে। আবার জুলাই সনদ যেটা সরকার দিতে চাচ্ছেন সেটার বিপরীতে তারা একটা তাদের ঘোষণার কথা উল্লেখ করেছেন, যেটা ৩ তারিখে তারা দেবেন বলে উল্লেখ করেছেন। তো এইরকম একটি পরিস্থিতি যেহেতু তৈরি হয়েছে, তাই প্রত্যেককে যার যার অবস্থান পরিষ্কার করার জন্য কথা বলতে হচ্ছে। এখন যার অবস্থান বেশি অপরিষ্কার তাকে বেশি বলতে হবে, যার অবস্থান কম অপরিষ্কার সে কম কথা বলবে, এটাই স্বাভাবিক। তো আপনি লক্ষ্য করে দেখেন এইখানে একটা ছোট্ট বিষয় আছে। প্রেস কনফারেন্স হয়েছে, প্রেস কনফারেন্সের পর তারা সরাসরি বিএনপির চেয়ারপারসনের সাথে কথা বলবেন বলেছেন। আমি তো এটাকে বেশ প্রশংসাই করি যে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক সরকার চান নাই, তিনি তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, যেখানে রাজনীতিবিদরা থাকেন না, সেরকম একটা সরকার তৈরি করতে বলেছেন। তার মানে তিনি চেয়েছেন যে তত্ত্বাবধায়ক জাতীয় একটি সরকারই তৈরি হোক, জাতীয় সরকার না। সেই কারণে তিনি অরাজনৈতিক লোকদেরকে নিয়ে, সুশীল সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, যোগ্য লোকদেরকে নিয়ে একটা সরকার করতে বলেছেন। আমি তো বলবো এটা একটা দারুণ স্টেটসম্যানশিপ, কারণ উনি ঢুকে গেলেই এটা রাজনৈতিক সরকার হয়ে যেত, লোকে বলতো যে এর মধ্যে বিএনপি আছে, অমুক আছে, তমুক আছে, এবং আরও আগেই বিতর্ক শুরু হতো। আর দ্বিতীয় ব্যাপার যেটি হচ্ছে যে বিএনপি জাতীয় সরকারে যেতে চায় নাই, এটা যেমন আমার কাছে মনে হয়েছে যে একটা ভালো সিদ্ধান্ত, ঠিক একইভাবে ওনারা সরকার গঠন করার জন্য প্রস্তাব দেওয়ার কে, এই প্রশ্নটাও তো করতে হবে। ওনারা কি সরকার তৈরি হওয়ার আগেই রাষ্ট্রের মালিক হয়ে গিয়েছিলেন? এনসিপি তখন ছিল, এই প্রস্তাব তো এনসিপি দেয় নাই, এই প্রস্তাব দিয়েছিল ওই সময় যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছিলেন তারা। সেই বৈষম্য বিরোধী আন্দোলন তো ভেঙে ৩-৪ টুকরো হয়েছে, বিএনপির লোকজন বিএনপিতে ফেরত গিয়েছে, জামাত শিবিরে যারা ছিলেন তারা তাদের সেই দলে ফেরত গিয়েছেন। সাদিক কায়েম সমন্বয়ক না, এই কথা তিনি 1 বছর পরে এসে বলছেন। ওই সময় তো সাদিক কায়েম তাদের সঙ্গেই ছিলেন, আশেপাশেই ছিলেন। তাহলে এই প্রস্তাব তাদের একার হবে কেন? এই প্রস্তাব তাহলে সবাই দিয়েছিলেন, সবাই মিলে দিয়েছিলেন। তাহলে তো এই প্রস্তাবের পেছনে যারা ছিলেন তার অধিকাংশই বহু আগেই এর সঙ্গে মতানৈক্য পোষণ করে সরে গিয়েছেন। সেই প্রস্তাব তো এনসিপি দেয় নাই, উল্টা তারা নিজেদেরকে সুশীল সমাজের অংশ হিসেবেই সম্ভবত সরকারে গিয়েছিলেন। নাহিদ নিজেই তো সরকারে ছিলেন, তো উনি কি হিসেবে গিয়েছিলেন? রাজনৈতিক পক্ষ হিসেবে, নাকি আন্দোলনকারী পক্ষ হিসেবে, জনগণের পক্ষ হিসেবে, ছাত্রদের পক্ষ হিসেবে, নাকি সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে? এইটা তো ওনাকে পরিষ্কার করে বলতে হবে, এটা তো বলেন নাই ওনারা। জি, আরেকটি বিষয় যে আপনিও বলছিলেন যে সাদিক কায়েমের বিষয়টি, আমরা সেই পোস্টে আমরা 3টি বিষয় উল্লেখ
দেখতে পাই তিনটি বিষয়। একটি হচ্ছে যে যেটি নিয়ে আমরা কথা বলছিলাম যে কোন ধরনের সরকার হবে সেটি নিয়ে একটি বিষয় ছিল, আরেকটি হচ্ছে যে এই আন্দোলনে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনে আসলে নেতৃত্বটা কার ছিল। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে নতুন নেতৃত্ব বা পাল্টা নেতৃত্বের একটি চেষ্টা চলছে, সেই বিষয়টি তিনি অভিযোগ করেছেন। আমি শিবিরের যেটি উল্লেখ করছেন, আমি সেই কথাটি উল্লেখ করতে চাই একটু। তিনি লিখেছেন, সম্প্রতি একটি টক শোতে বলেছেন ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম, এটা মিথ্যাচার। ঢাবি শিবিরের সাথে যোগাযোগ ছিল দাবি করে তিনি লিখেছেন, যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল। সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না দাবি করে নাহিদ ইসলাম লিখেছেন, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে। এই আন্দোলন যখন চলছিল তখন তারাই বলেছিলেন যে তারা প্রত্যেকের বিকল্প এবং এই আন্দোলনের সঙ্গে যারা আছে সবাই সমন্বয়ক। তাহলে তাদেরকে এখন পরিষ্কারভাবে একটা সমন্বয়কের তালিকা দিতে হবে, এমনভাবে যাদেরকে আমরা বুঝবো যে তারা আসল, আর কিছু নকল, আর কিছু দাবিদার। এবং এইটা তাদেরকেই পরিষ্কার করতে হবে যে কারা আসলে সমন্বয়ক ছিলেন, কারা ছিলেন না। এই নেতৃত্ব নিয়ে এবং এই নেতৃত্বের জায়গায় সাদিক কায়েম কিন্তু বলেছেন তিনি ছাত্রলীগের মধ্যে ছিলেন, নিজেই বলেছেন। আমি এটা দেখেছিলাম একটা না একাধিক জায়গাতে। সেদিন আপনার অনুষ্ঠানে একজন জামাতের নেতা এসেছিলেন, আমার সঙ্গে বসেছিলেন, তিনি বলেছিলেন যে উনি সেটা জানেন না, সাদিক কায়েম যে দাবিটা করেছেন। নাহিদ বলছেন সাদিক কায়েম শিবিরেরই নেতা, কিন্তু শিবিরের কোনো ইনস্ট্রাকশন তারা ফলো করেন নাই। শিবিরের নেতা যদি হয়েই থাকেন, সাদিক কায়েম 1 বছর ধরে সমন্বয়ক হিসেবে নিজেকে দাবি করল, আর ওনারা একজন শিবিরের নেতাকে এটা দাবি করতে দিলেন। এর আগে উনি নিজেকে ছাত্রলীগ দাবি করলেন, আর এরপরে নিজেকে তিনি দাবি করলেন সমন্বয়ক, কেউ কিছু বলল না। আমি তো এটা বুঝতেই পারি না, উনি কি ইনভিজিবল ম্যান, H.G. ওয়েলসের সেই উপন্যাসের মতো যে উনি ঘুরে বেড়ান কিন্তু ওনাকে কেউ দেখে না? তো এটা কেমন একটা ব্যাপার না? এবং এখন কেন সাদিক কায়েমের চরিত্র হনন করার জন্য কিংবা তার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে? 1 বছর তিনি যে আইডি কার্ডটা নিয়ে ঘুরলেন যে উনি সমন্বয়, তারা কেউ কিছু প্রতিবাদ করেছে? কেউ বাদ দিয়েছে? আর ওনারা যদি বলেন যে শিবিরের কোনো প্রভাব তাদের উপরে ছিল না, আমি তো দেখি শিবিরের উপরে তাদের প্রভাব আছে। সার্জিস আলম গিয়ে মোনাজাত ধরে ফেলে অসুস্থ হলে, তো তখন প্রভাব থাকে না? মানে আমি আসলে ঠিক বুঝতে পারি না এই কনফিউশনটা। আমরাও বুঝতে পারি না, 1 বছর পরে কনফিউশনটা তারা তৈরি হতে দিয়েছেন। আমি বলবো যে এই কনফিউশনটা তারাই তৈরি হতে দিয়েছেন, এই জন্যই তারা পরিষ্কার করার চেষ্টা করছেন। আমি কিন্তু তাদের বিরোধী নই, আমি শুধু দুঃখ পাই যে তারা এই আন্দোলনের 1 বছরের মধ্যে তারা এই পরিমাণ কনফিউশন তৈরি করেছেন, যে কনফিউশন এখন তাদেরকে পরিষ্কার করতে হচ্ছে। তাদেরকে নিয়ে তো কোনো কনফিউশন 5 তারিখে কারও ছিল না, তাহলে এত কনফিউশন তৈরি হলো কেন? এই কনফিউশন তাদের নিজেদের জন্য তৈরি হয়েছে, কেননা তাদের বিরোধ বা তাদের সঙ্গে বিরোধিতা করার জন্য তাদের প্রধান যে বিরোধী শক্তি তারা তো দেশেই নাই, এবং পরে তারা নিষিদ্ধ আছে সাময়িকভাবে। তো এই যে একটা প্রক্রিয়ার মধ্যে তারা আছেন, তারা তো আমার ধারণা যে প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থায় আছেন, অপ্রতিদ্বন্দ্বী। সেরকম একটা অবস্থায় তারা কেন নিজেদেরকে এইভাবে প্রশ্নবিদ্ধ হতে দিচ্ছেন? কেন তাদের বিভিন্ন কাজের মধ্যেই গলদ বের হয়ে আসছে? এইটা তো তাদেরই দায় নিতে হবে। নিজেদের দলকে ঠিকমতো অর্গানাইজ করে আসলে তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত এখন। জি, একটি বিষয় তিনি আরো উল্লেখ করেছেন, যেটি হচ্ছে ক্ষমতার ভাগ বটোয়ারার বিষয়টি উল্লেখ করেছেন। আমি সেই প্রসঙ্গটি একটি উল্লেখ করতে চাই। এই অভ্যুত্থানে শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই। আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম। আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে, গোষ্ঠী স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্য দিন বলবো। তিনি অপেক্ষায় রেখে দিয়েছেন সবাইকে। এই আন্দোলনের বৃহৎ অংশে কোনো রাজনৈতিক দলেরই কোনো নির্দেশনা ছিল না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বের হয়ে এসেছিল, এই জন্যই হয়েছে ঘটনাটা। রাজনৈতিক দলগুলির অংশগ্রহণ ছিল, কিন্তু কারো নির্দেশে তো আমি বা আপনি বের হয়ে গিয়ে সেই আন্দোলনে হাঁটি নাই, কিংবা বক্তৃতা দেই নাই, কিংবা আমরা যে গিয়েছি আমাদেরকে তো কেউ কিছু বলে নাই। শত শত অভিভাবক, লাখ লাখ দিনমজুর, লাখ লাখ রিক্সা শ্রমিক, লাখ লাখ সাধারণ মানুষ যে রাস্তায় এসেছিল, এরা কি কোনো দলের নির্দেশে এসেছিল? এরা গণতন্ত্রের জন্য এসেছিল। নেতৃত্ব বা কেন্দ্র খুঁজে পায়নি ইন্টেলিজেন্স এজেন্সি। পায়নি, ওই সময় কোনো ওই কেন্দ্র খুঁজে পাওয়া যায়নি, এবং সকলেই বলেছে বিকল্প আছে, সবাই সবার বিকল্প। এই ঘটনাটা কি কোনো রাজনৈতিক দলের নির্দেশে হয়েছিল? তা হয় নাই। কিন্তু এই আন্দোলনের পেছনে যে একটা আমি বলবো যে একটা সংগঠিত শক্তি, সেই শক্তির জায়গাতে রাজনৈতিক দলগুলি ছিল নানানভাবে, নানান চেহারায়, নানান বুদ্ধিতে তারা ছিল। কিন্তু এই যে হাজার হাজার লোক যে মোটিভেটেড হয়ে চলে এসেছে, এটা কিন্তু কোনো একক রাজনৈতিক দলের ডাকে চলে আসেনি। তো সেই কারণে আমি মনে করি যে কেউই কারো নির্দেশে চলে নাই সেই সময়।
কিন্তু এর পেছনে একটা অর্গানাইজিং ফোর্স ছিল, যে অর্গানাইজড ফোর্সটাকে হয় নাহিদরা কাজে লাগিয়েছেন অথবা অর্গানাইজড ফোর্সরা নাহিদদেরকে কাজে লাগিয়েছে। এবং এটার যে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, এটা তো প্রধান উপদেষ্টা বলেছেন, ডিজাইনারকেও পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের সঙ্গে। এবং এটার যে একটা সংগঠিত একটা পরিকল্পনা ছিল, সেটাও তিনি বিভিন্ন জায়গাতে বলেছেন। তাহলে এখন সত্যটা কে বলছেন? আমি ধরে নেই সত্য কথা আমাদের প্রধান উপদেষ্টা বলেন, কারণ তিনি টপ, তিনি তো ভুল বললে তো আমাদের কিছুই থাকে না। তো সেই হিসেবে এখন তাহলে ওনারাই বলুক যে প্রধান উপদেষ্টা বললেন এখানে প্ল্যান ছিল, তাহলে সেই প্ল্যানটা আমাদেরকে একটু বলুক, তাইলে তো আমরা বুঝতে পারি যে ওই প্ল্যান অনুযায়ী সব হয়েছে এবং সেইখানে কোনো রাজনৈতিক দলের কোনো ব্যাপারই ছিল না, কিন্তু কেউ কারো নির্দেশে কাজ করে না। হঠাৎ শিবিরকে জড়িয়ে নাহিদ ইসলাম যে কথাটি বলছেন বা স্ট্যাটাস দিয়েছেন, সেটি আসলে মানে কনফিউজ করে আসলে কারা আসলে সত্যিকারে তখন নেতৃত্ব ছিলেন। আমরা দেখেছি নেতৃত্বে কিছু ছাত্ররা ছিলেন এবং নেতৃত্ব একটা কোনো কেন্দ্রীয় নেতৃত্ব দেখি নাই। এবং আমরা দেখেছি যে ছাত্ররা স্বতঃস্ফূর্তভাবে তারা আসছেন, সবাই নিজেকে নেতা দাবি করছেন। ওই সময় বিভিন্ন জায়গাতে আলাদা আলাদাভাবে লোকাল এক ধরনের নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি, যেমন আবু সাইদ, তিনি তো ওইখানে একটা নেতৃত্বই দিয়েছেন, তারপরে এবং তিনি প্রাণ দিয়েছেন। তারপরে এই যে আমরা দেখেছি 6 জন সমন্বয়ককে ডিবির প্রধান হারুন ধরে নিয়ে গিয়েছিলেন, সেখানেও আমরা দেখেছি যে একটা নেতৃত্ব আছে 6 জনের। তারপরে আমরা দেখেছি মাঠে কিছু মানুষ বক্তৃতা দিচ্ছেন, সেখানে একটা নেতৃত্ব দেখেছি। সুশীল সমাজ থেকেও আমরা একাধিক লোককে সেখানে কথা বলতে দেখেছি। আজকে যারা উপদেষ্টা আছেন তাদেরও 2-1জনকে আমরা দেখেছি সেখানে বক্তৃতা দিচ্ছেন। আমি নিজে একজন উপদেষ্টার পাশে দাঁড়িয়ে কথা বলেছি, আনু মোহাম্মদ স্যাররা কথা বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কথা বলেছেন। ফলে আমরা দেখেছি যে একটা কেন্দ্রমুখী নেতৃত্ব নয়, বরং কেন্দ্র বিমুখী একটা নেতৃত্ব আমরা দেখতে পেয়েছি, যেখানে একটা আদর্শ বা একটা লক্ষ্যকে ঘিরে অনেক লোক একটা বৃত্তের পরিধিতে দাঁড়িয়ে আছেন। লক্ষ্য হচ্ছে অগণতান্ত্রিক শাসকের পতন। এখন অগণতান্ত্রিক শাসকের পতন হবে, এইটাই মূলত সবাইকে এক জায়গায় করেছিল। কারণ সংস্কার, এই এত এত কথাবার্তা, এত পয়েন্ট, এর বিরুদ্ধেও তার বিরুদ্ধেও, এটা যদি তখন জানতো লোকে, তাহলে কিন্তু এইভাবে সকলে আসতো না। সকলে এসেছিল একটাই কথায়, যে জনগণের ক্ষমতার উৎস থেকে এই রাষ্ট্র পরিচালিত হয় এবং জনগণ সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারে না, ভোট দিতে পারে না। ফলে মানুষ চেয়েছিল যে তার পছন্দের মানুষ দেশ শাসন করবে, সেটা যেই হোক। তো সেই দাবিতেই কিন্তু সকলে এসে একটা কেন্দ্রীয় দাবিতে সবাই দাঁড়িয়ে গিয়েছিল। যদি অন্যান্য দাবি হতো তাহলে কিন্তু এই চাপ ওই সরকারকেও প্রয়োগ করা যেত, যে আপনারা সংস্কার করেন, আমরা ঘেরাও করলাম, যেভাবে এখন তারা যমুনা ঘেরাও করেন। ওনারা চাপ দিতে পারতেন, ওনারা সংস্কার একটা লিস্ট দিতে পারতেন, ওনারা অনেক কিছু তখনও দিতে পারতেন। কিন্তু ওনারা চেয়েছেন অগণতান্ত্রিক শাসককে সরে যেতে হবে, কারণ স্বৈরাচারী শাসক কোনো কিছু করবে না। তো তার মানে কেন এই স্বৈরাচারী শাসককে সরাতে বলা হয়েছে? কারণ গণতান্ত্রিক শাসক তো মানুষের দাবি মানে। ফলে সংস্কার করার জন্য কিন্তু এই সরকার না আসলেও হবে। গণতান্ত্রিক যদি কোনো সরকার হয়, সেই সরকারকে জনমতের বিপক্ষে যাবে? জনগণ যদি বলে সংস্কার চায়, সেই সরকারের পক্ষে সম্ভব জনগণকে উপেক্ষা করা? যদি জনগণের সরকারই হয়, স্বৈরাচারী সরকার হলে মানবে না। এখন নির্বাচনের মধ্যে দিয়ে যদি স্বৈরাচার আবার এসে হাজির হয়, সেটা যে কোনো নির্বাচনের মধ্যে দিয়ে আসতে পারে, তাই না? কারণ নির্বাচনের পরে তার ব্যবহার, যেমন এই যে আমরা এখন নাহিদকে 1 বছর পরে বক্তৃতা দিতে দেখছি, এটা উনি বলছেন সাদিক কায়েম কেউ না, এটা তো 1 বছর পরে বলছেন। তা আমরা কি করে জানতাম যে উনি 1 বছর পরে এটা বলবেন? তাই নির্বাচনের মধ্যে দিয়ে কেউ এসে যদি 1 বছর পরে স্বৈরাচার হয়ে যেতে শুরু করে, তাহলে আবার জনগণ এসে তাকে সরাবে বা আবার সেই বাধার সৃষ্টি হবে। এবং আমরা ওই জায়গাটিতে এনসিপিকে আসলে ভেবেছি যে তারা সেটা করছেন, তারা এমন চাপ তৈরি করছেন যে দেশে গণতন্ত্র আসবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে তারা আসলে গণতন্ত্র তখনই আনতে চান যদি ওই সরকারে তারা থাকেন। সেইখানে আমরা বুঝলাম যে আসলে এখানে একটা ভাগবাটোয়ারা আছে। জি, আমি তার আরেকটি অংশ আছে, সেটি আমি উল্লেখ করতে চাই, যেটি বলছিলেন যে নেতৃত্বের পরিবর্তনের একটি কথা তিনি উল্লেখ করেছেন তার স্ট্যাটাসে। আমি উল্লেখ করতে চাই, জুলকারনাইন সায়েরের প্রসঙ্গে নাহিদ ইসলাম লিখেছেন, সায়েরগং 5 আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে। সায়েরগংদের এই চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভেইলেন্স, চরিত্র হনন, অপপ্রচার, প্রোপাগান্ডা, হেন কোনো কাজ নেই, হচ্ছে না। বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে, এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নেই। কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশি দিন টিকা যায় না, এরাও টিকবে না। বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে প্রচার হয়েছে, অপপ্রচার কিনা সেটা তো আমরা জানি না। কেন সিটিং মন্ত্রীরা পাপিয়ার সঙ্গে সুইমিং পুলে বসে তারা
আমোদ ফুর্তি করেন, এরকম লিস্ট আসে নাই? বিরাট লিস্ট আমরা দেখেছি না আওয়ামী লীগের কোন কোন নেতা ওয়েস্টিনে হোটেলে পাপিয়ার সুইমিং পুলে আমরা দেখি নাই? আমরা দেখি নাই কোন কোন নায়িকার সঙ্গে ওবায়দুল কাদেরের কি ব্যাপার আছে? তো বাংলাদেশে তো প্রচার হয়েছে, এবং সেটা অপনা সুপ্রচার, সেটার বিবেচনা যদি করতে হয় তাহলে আমরা কি আরও ফোন কলের রেকর্ড ফাঁস হতে দেখি না? বাংলাদেশে কি একটাই ফোন কল ফাঁস হচ্ছে, নাকি শুধু এনসিপির ফোন কল ফাঁস হলে সেইটা খারাপ আর অন্যদেরটা ফাঁস হলে সেইটা ঠিক আছে, অথবা কারোটা ফেক না? আমি কিন্তু এই ফোন কলগুলিকে কখনোই মনে করি না যে এটা সঠিক কাজ হচ্ছে। ফোন কল যদি এভিডেন্স হয় তাহলে সেটা কোর্টে যাবে, কোর্ট শুনবেন, কোর্ট বিচার করে দিবেন। সকলকে শুনিয়ে জনমত তৈরি করার কি কিছু আছে? জনমতের চাপে কি কোর্ট চলে? আমরা যদি কোনো ফোন কল শুনে কারো উপরে বিরক্ত হয়ে যাই বা রেগে যাই বা তামাশা করি, হোয়াট এভার, তাতে কি কোর্ট বা বিচার প্রভাবিত হয়? যদি হয় তাহলে কিন্তু বিচার নিয়ে প্রশ্ন উঠবে। যেমন একটা প্রশ্ন তো আমি করতেই চাই, কি করে বলছেন যে ডিসেম্বরের মধ্যে বিচার শেষ হয়ে যাবে, ডিসেম্বরের মধ্যে সব শেষ একটা কিছু শেষ হয়ে যাবে? এটা আপনারা কি করে বলেন? বিচার কোথায় শেষ হবে এটাকে বাইরের কোনো লোক বলতে পারে? বিচারক নিজেও তো জানে না কখন বিচার শেষ হবে। বিচারক যেদিন সন্তুষ্ট হবেন সেদিন বিচার শেষ হবে। সাক্ষ্য প্রমাণে সন্তুষ্ট হয়ে তিনি যখন রায়ের তারিখ ঘোষণা করবেন তখন হবে। দুই পক্ষ যখন আর সাক্ষী আনবে না, দুই পক্ষ যখন পরেও আরো প্রক্রিয়া আছে, এরপরে আরো প্রক্রিয়া আছে, তো বিচার আছে, বিচারের বিরুদ্ধে অ্যাপিল আছে, অনেক কিছু আছে। তাহলে এই বলে দিচ্ছেন কিভাবে যে বিচার শেষ হয়ে যাবে ডিসেম্বরের মধ্যে, বা একাধিক বড়দের বিচার হবে? তার মানে শুধু বড়দেরই বিচার হবে, ছোটদের হবে না? আমি আরেকটা মজার জিনিস বলি, একজন খালাস পেয়েছেন, আওয়ামী লীগের নেতা ছিলেন, কিন্তু তাকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল। তার মানে যুদ্ধাপরাধের দায় যদি থাকে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কোনো কিছু না, যুদ্ধাপরাধের দায় থাকলে পরে আওয়ামী লীগ হলেও মাফ পেয়ে যায়। এটা তাহলে কেমনে হয়? আওয়ামী লীগের তো কোনো মাফ নাই, তাহলে যুদ্ধাপরাধী আওয়ামী লীগের মাফ আছে? এটা আমার একটা প্রশ্ন জেগেছে মনে। তো সেইটা তো আমরা কোনো উত্তর পাই না। আসলে সাধারণ নাগরিক হিসেবে আমি প্রশ্ন করি। আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ না, আমি কোনোদিনই বিশেষজ্ঞ না, আমি দাবিও করি না। আমার অনেক বিষয়ে বিশেষ জ্ঞান আছে। আমি চিকিৎসা বিষয়ে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান, এবং আমার চিকিৎসা বিদ্যায় যথেষ্ট ব্যুৎপত্তি আছে। আমি 42 বছরের বেশি মিডিয়ার সঙ্গে জড়িত, আমাকে লোকে চেনে। এবং আপনি যদি একটা কারখানার মধ্যে 42 বছর বসে থাকেন, আপনি যা শিখবেন একজন মাস্টার্স করা ছেলে সেটা শিখবে না, কারণ তার ট্রেনিং হয় নাই। তো এরকম অনেক কিছুতে আমি হয়তো বিশেষজ্ঞ, কিন্তু আমি দাবি করি না আমি বিশেষজ্ঞ। আমি সাধারণ নাগরিক হিসেবে কথা বলি। সাধারণ নাগরিকদের এই প্রশ্ন করার তো অধিকার আছে যে বিচার কি তাহলে ভিন্ন ভিন্নভাবে হয়, বা এরকম কি কোনো ব্যাপার আছে যে আমাদেরকে ফোন কলের ব্যাপারে সতর্ক হতে হবে যদি সেটা এনসিপির কারো হয়? জি, অবশ্যই এটি একটি বড় ধরনের প্রশ্ন। আমরা আরেকটি বিষয়ে একবার একটু অন্যদিকে যেতে চাই, প্রসঙ্গ কুমিল্লার মুরাদনগরের দিকে একটু দৃষ্টি দিতে চাই। সেখানে গতকালকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া যিনি আছেন উপদেষ্টা, তার অনুসারীদের সঙ্গে বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা হয়েছে, এবং সেখানে দুই পক্ষই একই কথা বলছে। তারা এক পক্ষ বলছে পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা হয়েছে, আরেক পক্ষ বলছে তারাও পরিকল্পিতভাবে আমাদের উপরে হামলা করেছে। এবং আরেকটি উল্লেখযোগ্য আমি বলি যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আসিফ মাহমুদের যারা অনুসারী কুমিল্লা যারা আছেন তারা সবাই ফ্যাসিস্ট এবং আওয়ামী লীগের কর্মী। ধরেন দুই পক্ষই পরিকল্পিতভাবে কাজটা করেছে, কিন্তু এক পক্ষ তো মব, তাই না? দুইটা পক্ষ যদি পরিকল্পিতভাবে এসেও থাকে, একটা পক্ষ তো মব। কোন পক্ষটা মব? এটা আমার একটা প্রশ্ন। এবং যদি কোনো একটা পক্ষ মব হয়ে থাকে, তার মানে মবের ঘটনাটা পরিকল্পিতভাবে হয়, কারণ এই পক্ষ বলছে ওই পক্ষ পরিকল্পিত, ওই পক্ষ বলছে এই পক্ষ পরিকল্পিত, কিন্তু এক পক্ষ তো মব। যারা বাড়ি আক্রমণ করেছিল তারা কি বিএনপির পরিচয় বাড়ি আক্রমণ করেছিল? গিয়ে বলেছে আমরা আমাদেরকে দল পাঠিয়েছে আপনাদেরকে এটা বলতে? তো তাহলে মব আছে নাকি দুই পক্ষই প্রেশার গ্রুপ? এই প্রশ্নটা আমি আবারও করতে চাই প্রেস সচিবকে, যে এই দুইটা পক্ষের মধ্যে কোন পক্ষ প্রেশার গ্রুপ যারা এই কাজটা করেছেন? আমি কিন্তু বা আমরা কিন্তু পুরো কাজটারই বিরোধী। কারো বাড়ি আক্রমণ কেন হবে? বাড়িটা কোনো দোষ করে নাই, বাড়ির মধ্যে তো নিষ্পাপ লোকেরা আছেন, নিরপরাধ লোকেরা আছেন, তাহলে বাড়িতে কেন? এই প্রশ্নের উত্তর তারা কেউ দেন না, কারণ তারা বাড়ি আক্রমণকে একটা লেজিটিমেট কাজ হিসেবে দাবি করেছেন। এখন তারা বলছেন আমার বাড়িতে আক্রমণ হলে ভালো না, তোমার বাড়িতে হলে ভালো। এইটা তো একটা সভ্য দেশের নিয়ম হতে পারে না। যে দেশে আইনের শাসন আছে সেখানে প্রত্যেকের বাড়ি নিরাপদ। আপনি অন্যায় করলে আপনি অনিরাপদ, কিন্তু আপনি অনিরাপদ নন, কিন্তু আসলে আপনিও নিরাপদ। আপনাকে হেফাজতে নিয়ে শাস্তি দিবে কিন্তু নিরাপত্তা দিয়ে রাখবে।
এইটাই হচ্ছে সভ্য দেশের নিয়ম। আপনি ক্রিমিনাল হইলো আপনি নিরাপদ, আপনার শাস্তির জন্য আপনাকে প্রতিরক্ষা দেয় তারা। অপরাধী কি ভিআইপিদের মতো প্রতিরক্ষা পায় না? অপরাধীকে বরং ভিআইপির চেয়ে বেশি প্রতিরক্ষা দেয়, কারণ সে পালিয়ে যেতে পারে। কেন দেয়? কারণ বিচার নিশ্চিত করতে হবে। তাহলে যেখানে সভ্য দেশ সেখানে অপরাধীও সরকারি নিরাপত্তায় থাকে, আর সেখানে সাধারণ মানুষের বাড়ি কেন আক্রান্ত হবে? আরেকটি বিষয় যে অভিযোগ বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে যে সজীব মাহমুদ ভূঁইয়ার যিনি অনুসারী তারা সবাই আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট যারা আছে তাদের সব লোকজন। তাহলে আমরা সবসময় শুনি ফ্যাসিস্টের বিরুদ্ধে বক্তব্য দিতে শুনি, কিন্তু তারাই যদি সেসব লোকজনদের নিয়ে চলাফেরা করে বা সেই অনুসারী হয়, তাহলে আসলে কোনটি সত্য কোনটি? ভিন্ন ভিন্ন সময় আমি ছবি দেখেছি, যেমন নারায়ণগঞ্জে আমরা একজনকে দেখেছি এনসিপির সভায় তাদের নেতাদের পেছনেই তার ছবি দেখা গেছে। তিনি আওয়ামী লীগের সময় নাকি আওয়ামী লীগের সঙ্গে ভালো মতো যুক্ত ছিলেন। অনেক আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের নেতাদেরকে আমরা দেখেছি যে তারা এনসিপি সমর্থিত বিভিন্ন জনসভায় বা বিভিন্ন জায়গা থেকে চেহারা দেখাচ্ছেন, বক্তৃতা দিচ্ছেন। অনেকে বিএনপিতেও ঢুকে পড়েছেন বলে অভিযোগ হয়েছে। অনেকে নিজেকে জামাত হিসেবে দাবি করে বলেছেন নিজের দলে ফেরত গিয়েছি। তো আমরা তো দেখছি কিছু কিছু মানুষ পুনর্বাসিত হয়েছেন। আর বাকি যেটা, সেটা আমি প্রশ্ন করতে চাই, রিয়াদ যে ছেলেটি ধরা পড়লো, উনি আওয়ামী লীগের এক এমপির বাসায় গেছেন চাঁদা তুলতে, আবার আরেক এমপির কাছ থেকে টাকা নিয়েছেন তার জমি জমা নাকি যেন উদ্ধার করে দিতে। জি, তাহলে কি এই ইচ্ছা করেই তারা জমি জমা এইসব বাড়ি গাড়িতে এটা করেন যাতে রিয়াদের মতো লোকেরা চাঁদাবাজি করতে পারে? সায়ের জুলকারনাইন তো একটা অভিযোগ করেছে, সায়ের জুলকারনাইন কিন্তু আরো একটা অভিযোগ করেছে। কোন অভিযোগটি? আমরা সেটা হচ্ছে যে রিয়াদের সঙ্গে এই দলের উচ্চ নেতৃত্বের যোগাযোগ আছে, এটা সে বলেছে। আমি এটা দেখেছি ফেসবুকে। তো যদি সেটা করে থাকে, এটাও একটা তো প্রশ্ন। আর জুলকারনাইন 5ই আগস্টের আগে বন্ধু ছিল, 5ই আগস্টের দিন থেকে, মানে 2 তারিখ থেকে সে সরে গেল। এই সায়ের জুলকারনাইনকে ম্যাক্সার স্যাটেলাইটের ঘোষণা দেয় নাই তার ফেসবুকে? তাহলে সায়ের জুলকারনাইন তো ওয়ান অফ দি স্টঞ্চ সাপোর্টার্স। সে একটা ডকুমেন্টারি বানিয়েছিল আল জাজিরা থেকে, যেটা রীতিমতো আন্তর্জাতিকভাবে নাড়া দিয়েছিল। সে এখনো কিন্তু একই ধরনের সাংবাদিকতার সঙ্গে জড়িত আছে, যেটা জুলাই অভ্যুত্থানকে নানানভাবে সাহায্য করছে বা ফ্যাসিস্ট বা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছে। তাহলে এই লোকটা হঠাৎ 2 তারিখে সামরিক বাহিনীর কাছে ক্ষমতা দিয়ে দিতে চেয়েছিল যদি বলেন, তাহলে 2 তারিখে তারা জানতেন। আর 3, 4, 5 পর্যন্ত তাকে মেনেও নিয়েছেন, আবার এই গত 1 বছরও তাকে নিয়ে কিছু বলেন নাই। মানে এইটাই তো আসলে মানুষের মনে সন্দেহ জাগায় যে আপনারা কি তাহলে এক ধরনের ফ্রেন্ডশিপ অফ কনভিনিয়েন্স, ফ্রেন্ডশিপ ফর বেনিফিট। আমি একটা ছবি দেখেছিলাম, নো স্ট্রিংস অ্যাটাচড, ন্যাটালি পোর্টম্যান ছিলেন সেই ছবিতে। তো ওইখানে আমি প্রথম শুনি যে ফ্রেন্ডশিপ ফর বেনিফিট, ফ্রেন্ডস ফর বেনিফিট। এটা আমি জানতাম না। আমি সিনেমা দেখতে খুব পছন্দ করি না, আমি নানান কিছু পছন্দ করি। তো ওইখানে আমি দেখেছিলাম। তা এই যে এই পলিটিক্যাল ফ্রেন্ডশিপ, এটা কি তাহলে ফ্রেন্ডশিপ ফর বেনিফিট? যেদিনই কাজে লাগে না সেদিনই শত্রু হয়ে যায়। গং শব্দ লিখেছেন, গং কারা? হ্যাঁ হ্যাঁ, যে গং বলেছে, গং কারা? তাহলে এই গংদের পরিচয় বলুক, যে তার সাথে আর কে কে। তো আমার কাছে এই জিনিসগুলি মনে হচ্ছে যে পুরনো সেই রাজনৈতিক বক্তব্যের এক ধরনের ধারা, পুরনো সেই অভিযোগের ধারা, পুরনো সেই রাজনৈতিক বন্দোবস্ত, পুরনো সেই বক্তৃতা। আমরা এ পর্যায়ে একটি বিরতিতে যেতে হচ্ছে, তারপর আবার আমরা আলোচনায় ফিরবো। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21-এর রাতে। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের আজকের বিষয় ক্ষমতার ভাগ বাটোয়ারা। আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডক্টর আব্দুন তুষার, সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির কোষাধ্যক্ষ ও যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ। বিরতিতে যাবার আগে তুষার ভাইয়ের সঙ্গে অনেক বিষয়ে কথা হচ্ছিল। আপনি, আমাকে মিস করছিলাম আপনাকে, যেহেতু আপনি ব্যস্ততার কারণে বা হয়তো রাস্তায় যানজটের কারণে পৌঁছতে পারেননি। অবশেষে আপনি পৌঁছতে পেরেছেন, আপনাকে পেয়েছি। সেক্ষেত্রে আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির পরে। আমরা আজকে নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলামের একটি বিশাল একটি স্ট্যাটাস দেখেছি। তিনি পুরাতন গত বছরের বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, বর্তমানে বেশ কিছু বিষয়ও এসেছে। আমরা 3টি বিষয় দেখেছি। কোন পদ্ধতি সরকার হওয়ার কথা ছিল বা হবে সেই বিষয়টি উল্লেখ করেছেন। আরেকটি বিষয় ছিল ছাত্র শিবিরের নেতৃত্ব নিয়ে একটি কথা ছিল, কে ইনস্ট্রাকশন দিয়েছে বা কার ডিরেকশনে আসলে ওই সময় আন্দোলন এগিয়েছে। আরেকটি বিষয়ে তিনি উল্লেখ করেছেন নেতৃত্বের পরিবর্তনের পেছনে একটা গোষ্ঠী বা গং তিনি উল্লেখ করেছেন।
আমি সেই বিষয়ে খুব সংক্ষেপে আপনার একটু মন্তব্য জানতে চাই। আসলে 1 বছর পরে হঠাৎ করে আবার এই পিছনের বিষয়গুলো সামনে আসলো কেন? কি মনে হয় আপনার কাছে আসলে? প্রথমে ধন্যবাদ, এবং আমি দুঃখ প্রকাশ করছি আসলে একটু দেরিতে আসার জন্য। এখন আজকে তো আমাদের আহ্বায়ক সাহেব জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পরে আসলে এরকম একটি বক্তব্য বা সত্য সামনে নিয়ে আসলো বলে আমি মনে করছি। কারণ আমরা এই জিনিসগুলো জানতাম, কিন্তু ব্যাপারটা হয়েছে যে জুলাইয়ের যে ঐক্যের কথা আমরা বলছি, যতগুলো স্টেক হোল্ডার আছে, রাজনৈতিক দলগুলো আছে, আমরা চাইনি যে এদের মাঝে কোনো রকম কখনো কোনো ভাঙন আসুক। মানে অ্যাটলিস্ট এই জুলাইকে নিয়ে আলাদা ক্রেডিটবাজি, আলাদা করে কোনো রাজনীতি হোক, সেটা আমরা কখনোই চাইনি। কিন্তু 1 বছর যেতে না যেতেই আমরা দেখছি যে আসলে ইতিহাস বিকৃতির একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির থেকে এরকম কথা আসছে যে জাতীয় সরকার বা এরকম কোনো কিছু নিয়ে কখনো আলাপ হয়নি, উপদেষ্টা মণ্ডলী কারা হবে এটা নিয়ে কখনো আলাপ হয়নি। আবার একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের থেকেও এরকম তাকে আলাদা করে ফ্রেমিং করে একরকম করে অভ্যুত্থানকে সাজানো হচ্ছে, এটা আমরা দেখছি। এই আলাপগুলো আসা এই জন্যই জরুরি, কারণ 5 তারিখে যখন হাসিনা পালিয়ে যায়, সেই সময় তো আমরা শাহবাগ থেকে নাহিদ ইসলাম সহ আমরা সবাই হচ্ছে যে সংসদ ভবনের দিকে যাই। তো তার পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে বিভিন্ন রাজনৈতিক দল কিছু ভুয়া সমন্বয়ক সেজে দেখা যাচ্ছে যে আমাদের আর্মি প্রধানের সাথে তার বাসভবনে বা তার ওইখানে দপ্তরে দেখা করেছে, এবং সেইখানে কিন্তু অন্যরকম একটা প্ল্যানিং চলছিল। এবং এটা আমরা দেখেছি আসলেই বা আগের ইতিহাসগুলো ঘাটলেও, যে যারা মূলত আন্দোলনগুলোর সামনে থাকে, যে ছাত্র জনতা, তাদেরকে বাদ দিয়েই পরবর্তীতে এই ক্ষমতার পালাবদলের জায়গাটা তৈরি হয়, যে জায়গা থেকে আমরা এবার চাইনি যে সেটা হোক নতুন করে। এবং সেদিন কিন্তু আমরা নাহিদ ইসলাম এবং আমাদের সামনের থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা হচ্ছে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি, সেখানকার তারেক জিয়া সাহেবের সাথে কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা কথাবার্তা বলি, এবং তখন তাকে প্রস্তাব দেওয়া হয় জাতীয় সরকারের ব্যাপারে। কিন্তু সেটাই তিনি প্রত্যাখ্যান করে বলেছিল যে ইন্ট্রিম গভর্নমেন্টের দিকে যেতে। এবং পরবর্তীতে 7 তারিখে ফখরুল সাহেবের বাসায়ও কিন্তু উপদেষ্টা মণ্ডলী কারা হবে তাদের সাথে আলাপ আলোচনার জায়গাতে তখন এই সুযোগটা কিন্তু ছিল, সেখানেও তারা এটা প্রত্যাখ্যান করেছে। তো এইটা যদি এখন প্রত্যাখ্যিত না হতো, আমার মনে হয় যে এখন এই ঐক্যমত্য কমিশনের যত অনৈক্য হচ্ছে বা যত ঝামেলা হচ্ছে, এটা কিন্তু অনেকাংশেই থাকতো না বলে আমি মনে করি। আবার আরেকদিকে আরেকটা পক্ষ জুলকারনাইন সাহেবের কথা উল্লেখ করে বলেছে, এরকম একটা পক্ষ চাচ্ছিল যে 111-এর মতো করে একটা আর্মির কোন একটা গ্রুপের কাছে হয়তো বা ক্ষমতার পালাবদলটা যদি যায়, তাহলে আবার ওইরকম করে আবার নতুন করে একটা 111 বাংলাদেশে আসতে পারে। এবং সেই জন্য কিন্তু এখন দেখবেন খুব সূক্ষ্মভাবে ডানপন্থী একটা ব্লককে সামনে এনে, আপনি আল জাজিরার রিপোর্টটাও যদি দেখেন, এরকম করে একটা ফ্রেমিং করা হচ্ছে, যেটাও ইতিহাসের বিকৃতি করা, এবং বাইরের যে জায়গাটা আছে দেশের বাইরের, তাদের কাছেও ইতিহাসটা ভুলভাবে উল্লেখ হবে। এবং আমি শিওর যে এটা আস্তে আস্তে এরকম একটা ন্যারেটিভের দিকে নিয়ে যাবে যে এটা একটা ডানপন্থী উগ্র একটা গোষ্ঠীর বিপ্লব হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। তো সেই জায়গা থেকে এই জুলাইয়ের এই সময় এসে নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, তিনি যথার্থই এটা মানে বলে আসলে আমার মনে হয়েছে এটা জাতির জন্য ভালো হয়েছে, তারা অ্যাকচুয়ালি ইতিহাসটা জানতে পারলো। তবে এই যতগুলাই মানুষের কথা আমি বললাম, তারাও জুলাইয়ের অবশ্যই অংশীদার। আপনি অংশীদার, আমি অংশীদার, তুষার ভাই অংশীদার, প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে। কিন্তু সামনের সারি থেকে যেই আন্দোলনটা সঞ্চালিত হয়েছে এবং যেভাবে যেদিকে গতি গিয়েছে, সেটার ইতিহাসটাও প্রপারলি আসা উচিত বলে আমি মনে করি। জি, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই আবার, যে আসলে যে এই 1 বছরের মধ্যে এই অনৈক্য বা বিভেদের কারণ কি? কারণটা আমার কাছে মনে হয়েছে যে অতি দ্রুত ক্ষমতার যে লড়াই, সেই লড়াইয়ে ছাত্রদের চলে আসাটা। কারণ ছাত্ররা আসলে ক্ষমতাকে প্রশ্ন করার জায়গাতে দাঁড়িয়েছিলেন, তারাই প্রথম আসলে ক্ষমতাকে প্রশ্ন করেছিলেন। এই যে বৈষম্য, এই যে অবিচার, এই যে দলীয়করণ, এই যে লুটপাট, তারা কিন্তু প্রশ্ন করেছিলেন আসলে। এবং সেই প্রশ্নটার জায়গা থেকে তারা প্রশ্নের উত্তরদাতার জায়গায় চলে গিয়েছেন, তারা সরকারে গিয়েছেন। এখন ধরো জনগণ তাদেরকেও প্রশ্ন করতে শুরু করেছে যে আপনি থাকতে এরকম হয় কেন, স্বাভাবিক, আপনি ওখানে ছিলেন, তো এটা করতে শুরু করেছে। এবং দেখেন কিছু কিছু জায়গাতে একটা যুক্তির এবং অভিজ্ঞতার ঘাটতি আছে। যেমন এই আন্দোলনে যদি কোনো নিয়ন্ত্রক শক্তিতে তারেক রহমান কিংবা শিবির বা অন্য কেউ নাই থাকে, তাহলে কেন তার সাথে মিটিংটা হলো?
এটা একটা প্রশ্ন। আর উনি বললেন ইন্টারিম সরকারের দিকে যেতে, তার মানে উনি আসলে ইন্টারিম সরকারকে হতে দিয়েছেন। তাহলে তো একটা না একটা নির্দেশনা বা একটা না একটা কারো কাছ থেকে তারা পেয়েছেন। তাহলে যার কাছ থেকে তারা তখন নির্দেশনা নিতে পারলেন, এখন কেন তাকে লন্ডনে চাঁদা যায় বলছেন? মানে এই বিষয়গুলি আমাদেরকে বিভ্রান্ত করে। তার মধ্যে আরেকটা হচ্ছে জাতীয় সরকার, তাহলে তো এইটাও না, যে সরকারটা এখন আছে এইটা ইন্টারিম গভর্নমেন্ট বলা হচ্ছে, কিন্তু এই সরকারের মধ্যে রাজনৈতিক ভবিষ্যৎ দলের নেতৃত্ব তো ছিলেন, নাহিদ তো নিজেই সরকারের মধ্যে ছিলেন। তো উনি বের হয়ে আসলেন শুধুই কি দল করার জন্য বের হয়ে এসেছিলেন, নাকি আসলেই কোনো নৈতিক প্রশ্নে এই সরকারের সঙ্গে তার কোথাও বিভেদ ছিল? এই জায়গাটা পরিষ্কার হয় নাই। আমরা শুধু নাহিদের স্ট্যাটাস নিয়ে আলাপ করছি, কিন্তু মাহফুজের একটা স্ট্যাটাস এসেছিল যেখানে তিনি একটা লেজ কাটা একটা শব্দ ব্যবহার করেছিলেন। তারপরে বলেছিলেন যে সেখানে উনি একটা গ্রুপের কথা উল্লেখ করেছিলেন, সংশোধিত, আবার পরে পরে সংশোধন করেছেন, কিন্তু এটা তো উনি বলেছেন। তো এটা বলার পরে এটা, এবং তারা কিছু বললে সঙ্গে সঙ্গে সেটা মানুষ নিয়ে নেয়। তো এটা তো আমরা দেখেছি। ফলে এই কনফিউশনটা আমরা যারা ভোট দেওয়ার জায়গা আছি, যেমন আমি নিজেকে মনে করি একজন সচেতন ভোটার, আমি যা বলি সব সচেতন ভোটার হিসেবে বলি। আমি আমার একটা বাংলাদেশ আমরা যেভাবে দেখতে চেয়েছি ছোটবেলা থেকে, আমরাও তো একসময় ছাত্র ছিলাম, একটা গণ অভ্যুত্থানের সঙ্গে আমাদের একটা সংযোগ ছিল, আমরা রাস্তায় একইভাবে মিছিল করেছি, আমরাও ঝুঁকি নিয়েছি, আমাদেরই তো বন্ধুরা মৃত্যুবরণ করেছেন বা সিনিয়ররা, আমরাই তো নূর হোসেনকে নিহত হতে দেখেছি, সেলিম দেলোয়ারকে ট্রাকের নিচে চলে যেতে দেখেছি, শহীদ জিহাদকে শহীদ হতে দেখেছি, আমরা এরপরে বসুনিয়াকে আমরা দেখেছি ওই আন্দোলনের সময় যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছে, বসুনিয়াকে শহীদ হতে দেখেছি, আমরা ডাক্তার মিলনকে হারিয়েছি আন্দোলনের মধ্যে। তো ওরকম একটা আন্দোলনের মধ্যে তো আমরা এসেছি। তো ওই জায়গাতে আমাদেরও তো একটা বাংলাদেশের স্বপ্ন, আমরা ভেবেছি যে এনসিপি সেই স্বপ্নটার মতোই একটা বাংলাদেশকে নিয়ে যাবে, যেখানে একটা বৈষম্যহীন, একটা দলীয়করণবিহীন, একটা কোটা মুক্ত, মেধাই যেখানে মানে মূল কোটার জায়গা, এটা তৈরি হবে। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, গতকাল বা পরশুদিন একটা চিঠি ইস্যু হয়েছে, সেখানে বলা হয়েছে যে, এই প্রসঙ্গটা আপনার আলোচনায় নাই, আমি বলে শেষ করে দিই। সেই চিঠিতে বলা হয়েছে যে রিট নিষ্পত্তি হওয়া সাপেক্ষে মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের যত কোটা আছে সব বাতিল হয়ে যাবে। রিট যদি নিষ্পত্তি হলে বাতিল না হয়, মানে রিটে যদি এটা আসে যে বাতিল করা যাবে না, তাহলে কি হবে? থাকবে। কিন্তু ওইখানে পরিষ্কার বলা হচ্ছে রিট নিষ্পত্তি হলেই কোটা বাতিল হয়ে যাবে। মানে ওনারা জানেন রিট নিষ্পত্তি হলে কোটা বাতিল হয়ে যাবে, আগেই বলে রাখছে, আগে বলার তো দরকার নেই। রিট নিষ্পত্তি হওয়ার পরে এই অর্ডারটা ইস্যু হবে, এখন তো ইস্যু হওয়ার দরকার নাই। এটা ওনারা পারেন না, কিন্তু রিট নিষ্পত্তি হওয়ার আগে এই বিষয়ে একটা সিদ্ধান্ত দিতে পারেন না, কারণ এটা বিচারের মধ্যে আছে। বিচারের রায়ে যতক্ষণ পর্যন্ত এটা নিষ্পত্তি না হচ্ছে, ওনারা আগেই কি করে বলে দেন যে নিষ্পত্তি হলেই এটা বাতিল হয়ে যাবে? হয়নি তো নিষ্পত্তি, রায় কি ওনারা জানেন? দুই, ওনারা বলেছেন শুধুমাত্র 2025 সালের জন্য জুলাই যোদ্ধাদের এবং তাদের পরিবারের জন্য কোটা দিতে হবে। কোথায়? শিক্ষা প্রতিষ্ঠানে। এবং এই চিঠিগুলি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। যে মানুষটি প্রাণ দিয়েছেন এই কোটার বিপরীতে, তাদেরই পরিবারের জন্য 1 বছরের জন্য কোটাটা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কোটা থাকতে পারে, আমি এটা বিরোধী না, ঠিক আছে, কোটা যদি তারা চান পাবেন, কিন্তু এক হচ্ছে তারা কোটার বিরুদ্ধে ছিলেন, আর দুই হচ্ছে এই তালিকাটাই তো পরিষ্কারভাবে সরকার পাঠান নাই যে কে জুলাই যোদ্ধা, কে কোটাটার জন্য নিশ্চিতভাবে কে আবেদন করলে এই বিশ্ববিদ্যালয়গুলি তাকে এই সিটে দিবেন বা সিটটা দিবেন বা সুবিধাটা দিবেন। সরকার কিন্তু নিশ্চিত করে তাদের কাছে এখনো পর্যন্ত কোনো তালিকায় পাঠায় নাই। এখন ধরেন কাকে তারা ভর্তি করবেন, কাকে তারা সুবিধাটা দিবেন, তারা কেউ জানে না, কিন্তু চিঠি একটা ইস্যু হয়ে গেছে। তো এগুলা যখন কোনো সরকারের ভেতরে থাকা ব্যুরোক্রেসি করে কিংবা একটা শিক্ষা মন্ত্রণালয় করে, তখন কি হয়? তখন এই যে তরুণ যে সত্যিকার আন্দোলনটা করেছিল, সে প্রশ্নবিদ্ধ হতে শুরু করে। তাকে প্রশ্নবিদ্ধ করার অধিকারটাই বা কে দিয়েছে এদেরকে? এইটা আমার প্রশ্ন। জি, শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সাইফের কাছে বেশ কিছু প্রশ্ন থাকবে। সাইফ, এই বিষয়ে তুষার ভাই যে বিষয়গুলি বলছেন, সেই বিষয়ে আপনার আসলে মন্তব্য কি? হ্যাঁ, তুষার ভাই বেশ কয়েকটা কথা উল্লেখ করেছেন। সেটা আমি একটু বলতে চাই যে আমরা কিন্তু একবারও বলিনি যে এখানে বিএনপি বা জামাত বা শিবির, ছাত্রদল কারো কোনো ভূমিকা নেই। এখানে আমরা আন্দোলনের সময় যে সিদ্ধান্তই গ্রহণ করতাম, আমরা মনে করছি একটা বড় ঐক্য দরকার। সেক্ষেত্রে আমরা বিএনপির সাথে আলোচনা করতাম, ছাত্রদলের সাথে আলোচনা করতাম, ছাত্র শিবির বা জামাত বা বাম যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের সাথে আলোচনাটা তাদের সাথে করা হতো, তাদেরকে জানানো হতো
এটুকুই। কিন্তু তারা পুরো আন্দোলনটাকে চালিয়ে গিয়েছে, এরকম যে ন্যারেটিভ, সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি। এখানে নাহিদ ইসলাম থেকে শুরু করে আমরা একটা মানে দায়িত্বশীলতার জায়গাটা যেখানে দেখিয়েছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন প্রত্যেকটা এরকম বিপ্লবের পরে অনেক খুনাখুনি, রাহাজানি, অনেক ভয়ানক একটা পরিস্থিতি হয়। সেই দিকটায় আমরা কখনোই যেতে চাইনি। আমরা চেয়েছিলাম যে দেশের যেন একটা স্থিতিশীল অবস্থায় আসে। এই জন্যই তখন মানে বর্তমানে বাংলাদেশে যে সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই দলের যে বর্তমানে প্রধান বলা যায় তারেক জিয়া সাহেবকে, তার সাথে এই জন্য আলোচনাটা ছিল। এছাড়াও জামাতে ইসলামী বা অন্যান্য যে দলের যারা ছিলেন তাদের সাথেও কিন্তু আলোচনাটা হয়েছে, যেন ঐক্যের মাধ্যমে আমরা একটা মানে বাংলাদেশের আর যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ একটা লাশও তো আমাদের কাঙ্ক্ষিত ছিল না। এই এতগুলো মানুষ যে মারা গেল 2000 সামহাও, তো এটা তো আমরা ফিল করছি যে মানে আমাদের ওই মানে রক্তের দাগগুলো তো আমাদের উপরেও আসছে, মানে আমরা যারা আছি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আর যেন কোনো রকম খুনাখুনি বা এর দিকে বাংলাদেশের দিকে না যেতে হয়। নতুন বাংলাদেশে যেন প্রত্যেকের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, মিউচুয়ালের জায়গা থাকে, এবং সেই ভিত্তিতে যেন আমরা একটা সুন্দর ক্ষমতা ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারি। জি সাইফ, সম্প্রতি আরেকটি বিষয়ে আলোচনা হচ্ছে, আপনিও একটু আগে বলছিলেন যে ডানপন্থীদের উত্থানের বিষয়টি, এটি নিয়ে বিএনপি মহাসচিব উদ্বেগ প্রকাশ করেছেন। আসলে আপনি কিভাবে দেখেন আসলে ডানপন্থীদের উত্থান নিয়ে যে আলোচনা হচ্ছে? দেখেন, আমি বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করি যে ডানপন্থী, বামপন্থী এবং আমরা যে মধ্যম পন্থার রাজনীতি করার চেষ্টা করছি, চাচ্ছি, প্রত্যেকেরই স্টেকটা সমানভাবে থাকা উচিত। কিন্তু কোনো একটা দিকে যদি হেলে যায়, সেদিকে একটা বিপদ। তো আমরা দেখছি যে কিছু ব্যক্তি বা কিছু মহল আসলে সেদিকে নেয়ার চেষ্টা করছে। এবং আমি বললাম একটা সম্প্রতি একটি ডকুমেন্টারিও এসছে, সেখানে কিন্তু একজনকে ফ্রেমিং করে অভ্যুত্থানটাকে সেভাবে সাজানো হয়েছে। এটার পরবর্তীতে আপনি দেখবেন আরো 1 বছর পর, আরো 2 বছর পর ঘটনার প্রবাহটা আরো ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হবে। এই জন্যই কিন্তু 1 বছর পর এসে হলেও নাহিদ ইসলাম সবগুলো ব্যাখ্যা তিনি দিয়েছেন। নাহলে এই ব্যাখ্যার জায়গাগুলোতে আরো নতুন নতুন এলিমেন্ট এসে ইতিহাসটা একটা বিকৃত হয়ে যেত। তো সেক্ষেত্রে ফখরুল সাহেব যেটা বলেছেন, আমি মনে করি যে ওনার কথা ঠিক আছে, এবং সেই জায়গায় আমরাও একটু মানে চিন্তিত নই। কারণ আমরা ডানপন্থী যারা আছেন তাদেরকেও আমরা সমানভাবে সম্মান করি। তাদের যে অবদান, তাদের এই 17 বছরে তো তারা অনেক ভুগেছেন। এই শাপলার ঘটনা থেকে শুরু করে অনেক তাদের গল্প আছে, যেটা আমরা সবার কাছে কিন্তু ওইভাবে আসলে পৌঁছায়নি। তো সেই মানুষগুলোর অবদানকে আমরা স্বীকার করতে চাই। আমরা বামপন্থী যে মানুষগুলা ফাইট করে গেছেন তাদের অবদান স্বীকার করতে চাই। আপামর সবার স্টেকটাকে আমরা রক্ষা করতে চাই। এখানে একটা কোনো গোষ্ঠীর কাছে জুলাই বা বাংলাদেশের বর্গ আমরা দিয়ে দিতে চাই না। এখানে এনসিপি, বিএনপি, জামাতে ইসলামী, বামপন্থী যে রাজনৈতিক দল, সবার মিশ্রণে যেন নতুন বাংলাদেশ আমরা গড়তে পারি, এই পারস্পরিক সৌহার্দ্য বোধের জায়গাটা যেন থাকে, সেটাই মূলত এনসিপি চায় নতুন বাংলাদেশের জন্য। জি, আমি একেবারে শেষ প্রশ্ন করব আপনাকে। আপনি তো জুলাই পদযাত্রায় সারা দেশব্যাপী অংশ নিয়েছেন। আসলে সেই সময় নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে আমরা ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে আছি। আসলে কতটা ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে আছেন আপনারা? দেখেন, জুলাই পদযাত্রা গতকালকে শেষ হয়েছে, আপনি জানেন, এবং আমরা খুবই মানে হ্যাপি যে আসলে আমরা সফলভাবে এটা সম্পূর্ণ করতে পেরেছি। মাঝখানে বেশ কিছু বাধা আমাদের এসছে, গোপালগঞ্জ থেকে শুরু করে পরবর্তীতে ফেনীতে, যেগুলো পরবর্তীগুলো আসলে অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা আসলে মনে করিনি যে একটি বৃহৎ রাজনৈতিক দল এভাবে আমাদেরকে বাধা দেবে, বরঞ্চ আমরা তাদের থেকে একটা সাপোর্ট এক্সপেক্ট করেছিলাম। তো বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং 1 বছরের ভিতরেই যেই গল্পগুলো এলোমেলো হয়ে যাচ্ছে এবং ক্ষমতার ভারসাম্যের জায়গায় যেভাবে সবাই এসে ক্ষমতার ভাগ বাটোয়ারা করার যে একটা টেন্ডেন্সি, যেখানে বাংলাদেশের মানুষের কথাটা সবার মাথায় আগে আসা উচিত যে তাদের জন্য কীভাবে আমরা পারপাসটা সার্ভ করতে পারি, সেটা না হয়ে যখন এরকম হচ্ছে, তখন আমাদের ওই চিন্তার জায়গাটা আসছে। এবং বিভিন্নভাবে বিভিন্ন দিকে আপনারা জানেন যে বর্তমানে পরিস্থিতিকে কিন্তু মানে বাংলাদেশের যে সামাজিক জায়গা, আমাদের যে রাষ্ট্রীয় জায়গা, সেটা কিন্তু একটু অনিশ্চিত করে দেওয়ার চিন্তা করা হচ্ছে। বিভিন্নভাবে গন্ডগোল, বিভিন্ন জায়গায় বিভিন্ন খুনাখুনি, হানাহানি, এরকম একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? কারণ হচ্ছে যে তাহলে হয়তো বা ক্ষমতার পালা বদলের জায়গাটা আরেকটা স্টেক হোল্ডার চলে আসতে পারে, তাইলে হয়তো বা আবার 1/11-এর মতো কোনো ঘটনা আসতে পারে। তো এই জায়গাগুলো মিন করেই আসলে আমাদের জায়গা থেকে এরকম বক্তব্যটা এসছে। তবে আমি মনে করি বর্তমানে এনসিপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে এবং মোর ইম্পর্টেন্টলি ঐক্যমত্য কমিশনের জায়গাটাও একটু গুরুত্বপূর্ণ জায়গা আমি মনে করি বহন করে। তো এই জুলাই চার্টারের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এই জায়গাগুলোটা যদি ক্লিয়ারলি চলে আসে
এখানেও কিন্তু অনেক জায়গা নিশ্চিত হবে যেন সাম্প্রতিক সময় যেগুলা নিয়ে দুশ্চিন্তা করা হচ্ছে সেটা যেন সামনে থেকে না সাইফ, আসে। আসলে আপনার কাছে আজকে আরো অনেক কথা জানবার ছিল, যেহেতু সময়ের সুযোগের কারণে আপনার কাছে যাতে পারি। তুষার ভাই, খুব সংক্ষেপে আপনার কাছে 1 মিনিটে একটু যদি বলেন যে আসলে সার্বিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন। আমি মনে করি যে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে অতি দ্রুত যার যার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা উচিত, এবং এনসিপি যেহেতু একটি নতুন রাজনৈতিক দল, তাদের সামনে অনেক চ্যালেঞ্জ। তাহলে এই চ্যালেঞ্জটি মোকাবেলা করার জন্য তাদের আরও কৌশলী হওয়া দরকার, আরও পরিষ্কারভাবে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মানুষের সামনে ব্যাখ্যা করা দরকার। তারা যখন কাউকে ডানপন্থী বলে, তারা যে মধ্যপন্থী এটা তাদেরকে প্রমাণ করতে হবে। এবং তাদের যেহেতু পুরনো কোনো রাজনীতি নাই, যেমন আমরা তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনেকদিন থেকে চিনি, কিন্তু আমরা তো ওকে চিনি না ওইভাবে। ও তো আমার কাছে একটা ছাত্র, মাত্র এসেছে। এই রাজনৈতিক পরিচয়টা তাদেরকে দ্রুত এস্টাবলিশ করতে হবে, কেননা নেতৃত্ব দেয়া, বাংলাদেশকে গড়ে তোলার জায়গাতে কার্যকর ভূমিকা রাখা, একটা রাজনৈতিক দলকে গড়ে তোলা এবং রাজনীতিকে প্রভাবিত করা, এই সব জায়গাতে যেহেতু তারা ভূমিকা রাখছেন, ফলে মানুষ যখন তাদের পেছনে দাঁড়াবে, মানুষ নিশ্চিত না হলে মানুষ দাঁড়ানোর ক্ষেত্রে কনফিউজড হবে, এবং সেক্ষেত্রে মানুষ পুরনো যাকে চেনে সেই দিকে চলে যেতে চাইবে। এটাই ভোটারদের প্রবণতা। ভোটাররা সবসময় সেটাই করে। ভোটাররা কিন্তু সবচেয়ে ভালো কেউ আছে না। জি, তো আমার কাছে মনে হয় যে এইটা তাদেরকে খুব দ্রুত করতে হবে। এটা যদি তারা না করেন, তাহলে তারা একটা বৃহৎ জনগোষ্ঠীর কাছে তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা থাকবেন, এবং ওই জনগোষ্ঠী তখন তাদের পরিচিত কাউকে বেছে নেবেন যে ঠিক আছে, তার তো 30% খারাপ আমি জানি, 70% ভালো, কিন্তু ওদের 90%ও যদি ভালো হয়, সে তো জানে না। এইটা তাদেরকে প্রুভ করতে হবে। এবং এটা পারছেন না বলে তারা আমরা এইভাবে প্রশ্ন করছি। যখনই তারা পারবেন, দেখা যাবে আমাদের মতো লোকেরা তাদেরকে সবচেয়ে বেশি সমর্থন করবে, কিন্তু সেই সমর্থন তো তাদেরকে আদায় করতে হবে। জি, অবশ্যই তারা সেই চেষ্টা নিশ্চয়ই করবেন সামনে আগামী দিনগুলোতে, আমরা সেই আশা করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে রোববার রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।